নমস্কার, স্কুল অফ শুভোদয় সবাইকে স্বাগত জানাই। আগের দিন নাম্বার সিস্টেমের প্রথম টপিক ডিভিজিবিলিটি টেস্ট বা বিভাজ্যতার নিয়মগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজকে এর পরের টপিক ইউনিট ডিজিট সংক্রান্ত আলোচনাগুলো করব। তার আগে একটা কথা বলে নিই, আগের দিন যেহেতু বিভাজ্যতার নিয়মগুলো বলেছি, সেখানে একটা টপিক ছিল যে মৌলিক সংখ্যার টেস্ট কিভাবে করব বা কোনো একটা সংখ্যা মৌলিক না যৌগিক সেটা টেস্টের নিয়মটা বলা হয়নি। ওটা একবার বলে নিই, তারপর ইউনিট ডিজিটের সংক্রান্ত সমস্যাগুলোতে যাব। যে কোনো সংখ্যা মৌলিক কিনা কিভাবে টেস্ট করবো সেটার কোনো স্পেসিফিক নিয়ম নেই। ধরা যাক একটা সংখ্যা 247, এই সংখ্যাটা মৌলিক না যৌগিক সেটা কি করে বুঝবো বা টেস্টে কিভাবে করবো? আমরা ইন জেনারেল যেটা করতে পারি, প্রথমে এটা 2 দিয়ে ভাগ যাবে কিনা দেখলাম, এটা শেষে 7 2 দিয়ে ভাগ যায় না। তারপর 3 এর যে ডিভিজিভ নিয়মটা ছিল সেটা হচ্ছে ইউনিট ডিজিট গুলো, অর্থাৎ 2 4 6 সাথে 13, এটাও 3 দিয়ে ভাগ যায় না। এভাবে টেস্ট করে করে আমরা দেখতে দেখতে একটা টাইম পর যেগুলো পাবো সেখানে দেখবো যে এটা ভাগ যাচ্ছে কিনা যাচ্ছে না। যদি ভাগ না যায় তাহলে সেটাকে মৌলিক বলবো, আর ভাগ গেলে যৌগিক বলবো। এবার হচ্ছে এইভাবে আমি কত টেস্ট করব। একটা ওয়ে আছে যেটা থেকে একটু সহজে করা যায়, যদিও সেটাও কোনো স্পেসিফিক নিয়ম নয়, তবু হচ্ছে এইটাকে দেখতে হয় এর কাছাকাছি স্কোয়ার টার্ম কি আছে সেটা দেখতে হয়, অর্থাৎ কাছাকাছি একটা পূর্ণবর্গ সংখ্যা আমরা খুঁজি। যে 247 তাহলে 15 15 225, 16 স্কোয়ার 256, তাই এইটা লেস ইকুয়ালস টু 256, অর্থাৎ এইটা হচ্ছে 16 স্কোয়ার। তাহলে 16 স্কোয়ার যেহেতু হলো, তাই 16 কম মৌলিক সংখ্যাগুলোকে নিয়ে আমরা টেস্ট করব। মানে যেটা আমরা ফরওয়ার্ড করছিলাম 2 3 5 7, সেভাবে না করে আমরা যদি উল্টো দিক থেকে করি, 16 আগে প্রাইম হচ্ছে 13, তারপর 11, তারপর 7, এইভাবে ফিরে এলে আমাদের যেন কম সময়ের মধ্যেই প্রথমেই আমরা বুঝে নিতে পারি এটা মৌলিক না যৌগিক। তাই দেখি 16 যে আগের মৌলিকটা রয়েছে সেটা হচ্ছে 13, আমরা 13 দিয়ে এটা ভাগ যায় কিনা দেখে নিই। এই 13 দিয়ে ভাগ যাওয়ার নিয়ম তো আগের দিন এতে বলেছিলাম ভিডিওতে। যদি সেটা মনে না থাকে তাহলে ঠিক আছে, এমনি 13 দিয়ে জাস্ট এটাকে ভাগ করতে পারি। যে 13 কে 13, তাহলে এখানে 11 117, 9 13 117, তাহলে এটা ভাগ চলে গেল। তাহলে 13 দিয়ে ভাগ চলে গেল, তাই এটা মৌলিক নয়, এটা একটা যৌগিক সংখ্যা। কিন্তু আমরা যদি ফরওয়ার্ডলি দেখতে যেতাম যে 2 5 7 এভাবে করলে আমাদের অনেক টাইম লেগে যেত। এটা একটা ছোট ট্রিক্স ছিল যে প্রাইম টেস্টের নিয়ম। যাই হোক, এভাবে করা যেতে পারে। এবার আজকের টপিক যেটা ছিল ইউনিট ডিজিট। যে কোনো পরীক্ষা আমরা দেখেছি ইউনিট ডিজিট সংক্রান্ত একটা প্রশ্ন থেকেই যায়। যে কোনো একটা সংখ্যা, একটা বড় সংখ্যা নেওয়া যাক, যে 543 হোল টু দি পাওয়ার 397, এই সংখ্যাটার ইউনিট ডিজিট বা এককের অঙ্ক কি হবে? এর এককের অঙ্ক, অর্থাৎ আমরা বলতে পারি এটা ইকুইভ্যালেন্ট টু এই সংখ্যাটা যেটা ইউনিট ডিজিট, অর্থাৎ 3, এই 3 এর ইউনিট ডিজিট যা হবে সেটার সঙ্গে সমান হবে 10 টু দি পাওয়ার 397। এইটা হলো। তাহলে এবার এইটার নিয়মটা হচ্ছে যে এখানে যে সংখ্যাটা রয়েছে সেটাকে আমরা 4 দিয়ে ভাগ করবো। এই পাওয়ারটাকে আমরা 4 দিয়ে ভাগ করব, যেটা অবশেষ পাওয়া যাবে সেইটা আমরা লিখবো। আমরা যদি এটাকে 4 দিয়ে ভাগ করি, আমরা আগের ভিডিও দেখেছিলাম কোন সংখ্যাকে 4 দিয়ে ডিভিজিবিলিটি টেস্টের নিয়ম হচ্ছে শেষ দুটি অঙ্ক যদি ভাগ যায় তাহলে। তাহলে এখানে শেষ দুটি অঙ্ক হচ্ছে 97, তাহলে আমরা এটা ভাবতে পারি ইকুইভ্যালেন্ট টু 3 টু দি পাওয়ার 97। এবার 97 কে আমরা যদি 4 দিয়ে ভাগ করি তাহলে দেখবো 4 into 24 96, অর্থাৎ 1 রিমাইন্ডার থাকছে। তাহলে এখানে হচ্ছে এটা 3 to the power 1, 3 to the power 1 অর্থাৎ 3। তাহলে এই যে বড় সংখ্যাটা ছিল, এই বড় সংখ্যাটার এককের অঙ্ক বা ইউনিট ডিজিট হয়ে গেল 3। তাহলে এটা একটা স্পেসিফিক উদাহরণ হলো। এবার আমাদের এই সংখ্যাটা 3 এর জায়গায় যেগুলো আমাদের ইউনিট ডিজিট আছে 0 1 2 3 4 বা এর থেকে 9 পর্যন্ত আছে, তাহলে সেইগুলো কি হবে সেটা আমরা একটু আলোচনা করব। যে কোনো সংখ্যা এখানে ইউনিট ডিজিট থাকুক না কেন, এটার জন্য একটাই মেথড, যেটা হচ্ছে এটা। এবার আমরা স্পেসিফিকেশনে আসবো যে এটা তো ওভারঅল সবার জন্য হলো, ইউনিট ডিজিটে 3 থাকুক 5 থাকুক 7 থাকুক 9 থাকুক 8 থাকুক, সবার জন্য কিন্তু এই নিয়মটা প্রযোজ্য। এবার আমরা দেখবো যে স্পেসিফিক কিছু নিয়ম, যে ইউনিট ডিজিটের ক্ষেত্রে 0 1 5 এইগুলোর জন্য একটা নিয়ম রয়েছে, 4 9 এর জন্য একটা নিয়ম রয়েছে। তাই আমরা সংখ্যাগুলোকে ডিফারেন্সিয়েট করি 3টে গ্রুপে, তাহলে আমরা আরো সহজেই করতে পারবো। ইউনিট ডিজিটের জন্য আমরা এবার 3টে গ্রুপে ভাগ করছি সংখ্যাগুলোকে। একটা গ্রুপ হচ্ছে 0 1 5 6, আর একটা গ্রুপ রয়েছে 4 9, আর একটা গ্রুপ রয়েছে 2 3 7 8। সবার জন্য, প্রত্যেকের জন্য যে নিয়মটা রয়েছে সেটা কিন্তু আগে যেটা বললাম ওটাই। এবার এদের জন্য এই 3টে গ্রুপে কত, যদি এটাকে এ গ্রুপ বলি, এ গ্রুপ, এটা হচ্ছে বি গ্রুপ, এটা হচ্ছে সি গ্রুপ, এই 3টে গ্রুপের জন্য কিছু একটা স্পেসিফিক নিয়ম রয়েছে। সেটা হচ্ছে যদি এ গ্রুপের সংখ্যাগুলোর ক্ষেত্রে বলা হয়, অর্থাৎ 0 1 5 6, যদি ইউনিট ডিজিটে এই সংখ্যাগুলো থাকে তাহলে কিন্তু আমরা কোনো ক্যালকুলেশন ছাড়াই বলে দিতে পারবো যে শেষে 0 থাকলেই কিন্তু ইউনিট ডিজিটটা 0 হবে, কারণ 1 এর পাওয়ারে যত পাওয়ার লাগাবো আমরা 1ই পাবো, 5 এর পাওয়ারে আমরা যে কোনো সংখ্যা দিলে 5ই পাবো, 6 এর পাওয়ারে যে কোনো সংখ্যা দিলে কিন্তু আমরা 6ই পাবো। তাই শেষে যদি কোনো অঙ্কের এইগুলো থাকে 0 1 5 6 এর মধ্যে, তাহলে কিন্তু আমরা কোনো ক্যালকুলেশন ছাড়াই বলতে পারবো ওইটাই ইউনিট ডিজিট হবে।
ঠিক আছে। এবার চলে আসছে আমরা বি গ্রুপের ক্ষেত্রে। বি গ্রুপে আছে 4 এবং 9। এই 4 পাওয়ারে যদি কোনো ইভেন সংখ্যা আমরা বসাই, ইভেন সংখ্যা তো জোড় সংখ্যা যদি বসাই, 4 পাওয়ারে যদি কোনো জোড় সংখ্যা বসাই, তাহলে দেখবো 4 জোড় পাওয়ার একটা দেখি, 4 স্কোয়ার 16, তাহলে হচ্ছে 6 পাবো ইউনিট ডিজিটে। আর যদি বিজোড় সংখ্যা বসাই, আর বিজোড় সংখ্যা 1 বসিয়ে দিই, তাহলে 4 টু দি পাওয়ার 1, তাহলে 4। অর্থাৎ এখানে যদি অড বসাই তাহলে আমরা কিন্তু ইটসেলফ 4 কেই পাচ্ছি, আর যদি ইভেন বসাই তাহলে 6 কে পাচ্ছি। একই রকম হচ্ছে 9 এর ক্ষেত্রেও তাই। 9 এর পাওয়ারে যদি আমরা অড বসাই তাহলে আমরা 9 কেই ফিরে পাবো, আর 9 এর পাওয়ারে যদি আমরা ইভেন বসাই, ইভেন কোনো সংখ্যা বসাই, তাহলে কিন্তু 9 স্কোয়ার অর্থাৎ 81 অর্থাৎ 1 পাবো। ঠিক আছে, তাহলে বি গ্রুপের হলো। এবার সি গ্রুপের ক্ষেত্রে যেটা, সেটা হচ্ছে ওই যে প্রথম নিয়মটা বললাম, এই 2, 3, 7, 8 এদের ক্ষেত্রে কিন্তু এই আগের নিয়মটাই ফলো করবে। অর্থাৎ নিয়মটা সবার জন্য হলেও নিয়মটা মেইনলি হচ্ছে এই 4টি সংখ্যার ক্ষেত্রে, বাকিগুলোর জন্য তো আমরা স্পেসিফিক নিয়ম রয়েছে। তাই আমরা 3 ধরনের প্রবলেমের জন্য 3টি অঙ্ক দেখে নেবো, তাহলেই বুঝতে পারবো যে আরো সহজে কিভাবে করা যায়। 3টি উদাহরণ নিয়ে দেখিয়ে দিচ্ছি। এই তাহলে 3টি গ্রুপ থেকে 3টি উদাহরণ নিয়েছি, সেগুলো নিয়ে একটু আলোচনা করি। প্রথমেই যেটা আছে 495 হোল টু দি পাওয়ার 347। শেষে যেহেতু এখানে 5 রয়েছে, তাই এটা এ গ্রুপের, তাই 5 এর পাওয়ার আমরা যাই বসাই না কেন 5ই পাবো। তাই এই অঙ্কটার, এই সংখ্যাটার এককের অঙ্ক কিন্তু 5, কোনো ক্যালকুলেশন ছাড়াই আমরা বলতে পারবো 5। একই রকম ভাবে যদি এখানে এই গ্রুপের আরো যারা ছিল 6 থাকতো, তাহলে আমরা এটা ডাইরেক্ট তখন 6 হয়ে যেত। যদি 0 থাকতো তাহলে 0 হতো, 1 থাকলে 1 হতো। কোনো এই পাওয়ারটা কিছু দেখবোই না, যা থাকবে তাই হবে। বেশ, নেক্সট হচ্ছে এটা হচ্ছে বি গ্রুপের। বি গ্রুপে এখানে দেখে নিলাম 9 রয়েছে। 9 আছে মানে 9 এর পাওয়ারে যদি দেখেছিলাম জোড় বসাই তাহলে আমরা 1 পাবো, আর যদি বিজোড় বসাই তাহলে ওই 9 কেই ফিরে পাবো। এবার যদি মনে হয় যে জোড় বিজোড়ের ক্ষেত্রে কনফিউশন হচ্ছে, কোনটা আগে বলেছিলাম যে জোড় থাকলে কি না বিজোড় থাকলে কি, তাহলে একটা আমরা বসিয়ে দেখে নেবো 9 এর পাওয়ারে জোড় না বিজোড়। 9 এর পাওয়ারে আমি 2, এই সংখ্যাটা কি আছে, বিজোড় সংখ্যা আছে। 9 সব থেকে একটা ছোট বিজোড় বসি, সব থেকে ছোট বিজোড় হচ্ছে 1, তাই 9 এর মাত্র যদি 1 বসাই তাহলে কি পাবো, আমরা 9 পাবো। তাহলে এই সংখ্যাটার ইউনিট ডিজিট কিন্তু 9 হয়ে গেল। একই রকম ভাবে যদি এখানে আমাদের 4 থাকতো, বি গ্রুপে যদি আরেকটা ছিল 4 দিয়ে, তাহলে 4 থাকতো, তাহলে কি করতাম, 4 এর পাওয়ার এখানে অড সংখ্যা রয়েছে, তার মানে অড সংখ্যা থাকলে ওইটাকেই ফিরে পাবো, তাহলে তখন এটা ইউনিট হয়ে যেত, কত হয়ে যেত, 4 হয়ে যেত। একই রকম ভাবে এখান থেকে একটা সাব কোয়েশ্চেন আসতে পারে যে এটা যদি 446 হয় তাহলে আমরা কি করব। 400 যদি 46 হয় তাহলে হচ্ছে এটা যেহেতু জোড় সংখ্যা, 4 এর পাওয়ারে জোড় সংখ্যা, তাহলে আমি একটা ছোট জোড় বসিয়ে নেবো। 4 এর পাওয়ারে জোড়, ছোট জোড় হচ্ছে 2, তাহলে 4 স্কয়ার 16, তাহলে এর ইউনিটটা হচ্ছে 6। আর বাকি যেটা বলেছে 8 ক্ষেত্রে সি এর ওই প্রথমে যে বুঝিয়েছিলাম ওই প্রসেসটাই পড়বে। ওই প্রথমে এটা কি করবো, এটাকে পাওয়ারটাকে, এটা মানে হচ্ছে 8 টু দি পাওয়ার 33। এবার 33 কে আমরা 4 দিয়ে ভাগ করবো, তাহলে 8 ভাগশেষ পাবো, তাহলে 8 টু দি পাওয়ার 1 হলো, তাহলে কিন্তু এখানে 8 ফিরে পাবো। তাহলে এটাই হলো তার ইউনিট। এবার একটা কোয়েশ্চেন আসতেই পারে, এখানে তো ভাগশেষ কি কি হতে পারে, বা আমরা আর একটা কি কেস পাবো সেটা একটু বোঝানোর চেষ্টা করছি। কিছু কেস নিয়ে একটু আলোচনা করছি, যেটা হচ্ছে একটা সংখ্যা যদি থাকে 498 হোল টু দি পাওয়ার 388, এটা। তাহলে আমি বারবারই বলছি এই পাওয়ারটাকে 4 দিয়ে ভাগ করব এবং যেটা ভাগশেষ পাবো সেটা লিখবো। তাহলে এখানে পাওয়ার যেহেতু রয়েছে 388, তাই শেষ দুটি অঙ্ক নিলে এখানে হচ্ছে শুধু 88, এবং শুধু 88 তো 4 দিয়ে বিভাজ্য, তাই সেক্ষেত্রে মনে হতে পারে যে কোনো রিমাইন্ডার থাকছে না, বা রিমাইন্ডার 0 এরকম ভাবতে পারি। রিমাইন্ডার 0 করলে 8 টু দি পাওয়ার তখন 0 বসাবো, তাহলে 8 টু দি পাওয়ার 0 বসালে তো 1 অ্যান্সার হবে। তাহলে এখানে 8 থাকলেও 1 অ্যান্সার, বা 7 থাকলেও তো তাই, বা 2 থাকলেও তাই, বা 3 থাকলেও তাই 0, অর্থাৎ 7 যে কোনো টু দি পাওয়ার 0 হচ্ছে 1 যেহেতু। তাই এখানে একটু ভাবতে হবে যে কোনো সংখ্যা যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে কি কি ভাগশেষ আসতে পারে। 1 ভাগশেষ আসতে পারে, 2 ভাগশেষ আসতে পারে, 3 ভাগশেষ আসতে পারে, আর কি আসতে পারে, ভাগশেষ কোনো নাও আসতে পারে, অর্থাৎ 0 ভাগশেষ আসতে পারে। কিন্তু একটু যদি ভেবে দেখি যে 0 ভাগশেষ আসা, তার মানে আমরা সেটাকে ইকুইভ্যালেন্ট টু বলতে পারি 4 ভাগশেষ আসা, এটা বলতেই পারি। 0টা বসাবো না এই জন্যই বলছি, কারণ 0 বসালে যে কোনো সংখ্যার টু দি পাওয়ারে যদি আমরা 0 বসাই তাহলে কিন্তু আমরা 1 পাবো। তাই আমরা এখানে 0 না বসিয়ে সেক্ষেত্রে 4 বসাবো। অর্থাৎ এইটা করবো কি, ইকুইভ্যালেন্ট টু 8 টু দি পাওয়ার 88। এবার 8 যেহেতু 4 দিয়ে ভাগ চলে যায়, তখন সেক্ষেত্রে বসাবো 8 টু দি পাওয়ার 4। এবার 8 টু দি পাওয়ার 4টা একটু দেখে নেবো। 8 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 8 কে 4 বার গুণ, তাহলে 2 বার গুণ করলে 64, আবার 2 বার গুণ করলে 64। এবার এই 4 4 গুণ করলে 4 4 16, 16 যদি হয় তাহলে শেষে হচ্ছে 6, তখন ইউনিট ডিজিটটা হচ্ছে 6। এই এতগুলো কেসেই ইউনিট ডিজিট সংক্রান্ত প্রবলেম আসতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে ওই সি গ্রুপের অঙ্কগুলোই পড়ে, যেখানে একটু বেশি ক্যালকুলেশন হয়, বাকিগুলো তো আমরা ইনস্ট্যান্ট দেখেই বলতে পারবো। এই ছিল ইউনিট ডিজিট সংক্রান্ত প্রশ্ন আলোচনা। এবার নাম্বার সিস্টেমের আরো কোনো টপিক আলোচনা করা যেতে পারে এর পরের দিন, বা একটা নতুন টপিক লাভ ক্ষতি বা সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ নিয়ে আলোচনা করব। নমস্কার।